মাই ডিয়ার স্টুডেন্ট, বারিক ভূগোল শিক্ষা কেন্দ্রে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের সেকেন্ড ক্লাসে তোমাদের আজকের নদীর কাজ দিয়ে শুরু করব। তাহলে নদী প্রধানত তিনটে কাজ করে। এক হচ্ছে ক্ষয় কাজ, দুয়ে হচ্ছে বহন কাজ, আর 3 নম্বরে হচ্ছে কি সঞ্চয় কাজ। তাহলে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে প্রবল বেগে প্রবাহিত নদী প্রথমে কি কাজ করে? ক্ষয় কাজ করে। এবার ক্ষয় কাজের ফলে যে ক্ষয়িত পদার্থগুলো সেগুলো কি হয় না নদীর জলের সঙ্গে বাহিত হয়। তাহলে ওই যে নদীর জলের সঙ্গে ক্ষয়িত পদার্থগুলো বাহিত হয় ওটাকেই বলা হয় কি বহন কাজ। এবং নিম্ন গতিতে বা বদ্বীপ প্রবাহে এই ক্ষয়িত পদার্থগুলো কি হয় না নদীর শক্তি কমে যাওয়াতে নদী এগুলোকে আর বহন করে নিয়ে যেতে পারে না, এগুলো ধীরে ধীরে সঞ্চিত হয়। এটা হচ্ছে সঞ্চয় কাজ। এবারে তাহলে প্রথম উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদী যে কাজটা করে থাকে সেটাকে বলা হয় কি না ক্ষয় কাজ। তাহলে এই ক্ষয় কাজটা কি কি প্রক্রিয়ার দ্বারা হয় না ক্ষয় কাজ প্রধানত 5টা প্রক্রিয়ার মাধ্যমে নদী করে থাকে। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, 2 নম্বর হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয়, 3 নম্বর হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়, 4 নম্বর হচ্ছে তাহলে বুদবুদজনিত ক্ষয় এবং 5 নম্বর হচ্ছে দ্রবণজনিত ক্ষয়। তাহলে প্রথম হচ্ছে কি না জলপ্রবাহজনিত ক্ষয়। সেই জলপ্রবাহজনিত ক্ষয়টা কীরকম? নাম শুনেই বোঝা যাচ্ছে জলের প্রবাহজনিত যে ক্ষয়টা সেটাই হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। সেটা কীরকম না উচ্চগতি বা পর্বত্য প্রবাহে নদীর গতিবেগ অনেকটাই বেশি থাকে, ফলে নদীর জলের আঘাতে নদী উপত্যকার যে নরম শিলাগুলো সেগুলো ক্ষয়িত হয়। এটাকেই বলা হচ্ছে কি না জলপ্রবাহজনিত ক্ষয়। 2 নম্বর হচ্ছে কি অবঘর্ষ ক্ষয়। তাহলে অবঘর্ষ ক্ষয়টা কি না এই জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে যে পদার্থগুলো ক্ষয়িত হয়েছিল সেগুলো কি করবে না সেগুলো নদীর উপত্যকার সঙ্গে তাহলে ঘর্ষণ করতে করতে এগিয়ে যাবে, তাই না? এই যে জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে সৃষ্ট পদার্থগুলো তারা যখন নদীর উপত্যকার সঙ্গে ঘর্ষণ করবে তাহলে নদীর উপত্যকাও ক্ষয়িত হবে। এই ক্ষয়টাকে বলা হচ্ছে কি না অবঘর্ষ ক্ষয়। 3 নম্বর হচ্ছে কি না ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি না এই জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে সৃষ্ট যে পদার্থগুলো এবং অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে যে সৃষ্ট পদার্থগুলো এগুলো যখন নদীর জলের সঙ্গে বাহিত হবে তখন এরা কি করবে না নিজেদের সঙ্গে এরা তাহলে ঘর্ষণ করবে বা নিজেদের সঙ্গে এরা তাহলে ঠোকাঠুকি করতে করতে এগিয়ে যাবে। এর ফলে ওই পদার্থগুলো কি হবে না ক্ষয়ীভূত হবে বা তার বড় বড় কণাগুলো ক্ষয়িত হয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় তাহলে রূপান্তরিত হবে। এটাকেই বলা হচ্ছে কি না ঘর্ষণ ক্ষয়। এবং 4 নম্বর ক্ষয় যেটা সেটা হচ্ছে কি না বুদবুদজনিত ক্ষয়। বুদবুদজনিত ক্ষয় কি না এই কোথাও জলাবর্তের সৃষ্টি হলে দেখবে যে তোমরা প্রায় দেখে থাকো যে যেখানে তাহলে একটু জলাবর্তের সৃষ্টি হয় সেখানে কিন্তু বুদবুদের সৃষ্টি হয়। এই বুদবুদকে দেখে আমাদের মনে হয় যে বুদবুদ কি ক্ষয় করবে, কিন্তু এই বুদবুদেরও ক্ষমতা বিশাল। সেটা কীরকম না 1 সেমি বুদবুদ প্রায় 18 কেজি হাতুড়ির মতো আঘাত সৃষ্টি করতে পারে। এই যে বুদবুদগুলো সৃষ্টি হওয়ার পর এরা যখন তাহলে ফেটে যাবে তখন ওই নদীর উপত্যকার সঙ্গে বা নদীর উপত্যকাতে এরা আঘাত করবে। তাহলে এর ফলে যে ক্ষয়টা হয় তাকে বলা হয় কি বুদবুদজনিত ক্ষয়। এবারে 5 নম্বর হচ্ছে কি না 5 নম্বর হচ্ছে তাহলে দ্রবণ ক্ষয়। সেই দ্রবণ ক্ষয়টা কি না দ্রবণ ক্ষয় নাম শুনেই আমরা বুঝতে পারছি যে দ্রবীভূত হয়ে ক্ষয় পাওয়া। সেই দ্রবীভূত হয় কি না নদীর জলের অম্লের প্রভাবে তাহলে নদীর উপত্যকাতে যে শিলার সঙ্গে তাহলে লবণ ও ক্যালসিয়াম কার্বনেটগুলো মিশে থাকে সেগুলো কি হয় না নদীর ওই জলের অম্লের প্রভাবে নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায়। এই ক্ষয়টাকেই আমরা বলবো কি না দ্রবণজনিত ক্ষয়। এটা হলো কি না নদীর ক্ষয় কাজ। আরেকবার বলি এই নদীর ক্ষয় কাজের দুটো জিনিস অনেকেরই গুলিয়ে যায়। সেটা হচ্ছে কি
অবঘর্ষ ক্ষয় আর ঘর্ষণ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি না, অবঘর্ষ ক্ষয় হচ্ছে তাহলে ক্ষয়িত পদার্থগুলো যখন নদীর উপত্যকার সঙ্গে ঘর্ষণ করে নদীর উপত্যকাকে ক্ষয়িত করবে তখন তাকে বলা হবে কি অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয় কি, এই ক্ষয়িত পদার্থগুলো বাহিত হতে হতে যখন নিজেদের মধ্যে ঘর্ষণ করে ক্ষয় করবে তখন তাকে বলা হবে কি না ঘর্ষণ ক্ষয় হলো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি না নদীর বহন কাজ। তাহলে এই যে ক্ষয়িত পদার্থগুলো উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে ক্ষয়িত হওয়ার পর এরা কি করবে না নদীর জলের সঙ্গে বাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তাহলে এইটাকে বলা হলো নদীর বহন কাজ। তাহলে এই নদীর বহন কাজের প্রক্রিয়াগুলো কি কি? তাহলে নদীর বহন কাজের প্রক্রিয়াগুলো একটা হচ্ছে কি না ভাসমান প্রক্রিয়ায় বহন, দুয়ে হচ্ছে লম্ফদান প্রক্রিয়ায় বহন, তাহলে তিনে হচ্ছে কি না গড়ানো প্রক্রিয়ায় বা টানা বা আকর্ষণ প্রক্রিয়ায় বহন, আর 4 নম্বর হচ্ছে কি না দ্রবণ প্রক্রিয়ায় বহন। তাহলে প্রথমে কি বললাম না প্রথমে হচ্ছে তাহলে নদীর যেই বহনের প্রক্রিয়াগুলোর মধ্যে ভাসমান প্রক্রিয়ায় বহন। তাহলে ভাসমান প্রক্রিয়ায় কীভাবে তাহলে বাহিত হয় না ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র তাহলে ক্ষয়িত পদার্থগুলো সেগুলো কি হয় না নদীর জলের সঙ্গে ভেসে ভেসে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে বাহিত হয়। তাহলে ক্ষয় কাজের পর নদীর বহন কাজে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত পদার্থগুলো বা কণাগুলো সেগুলো কি হয় না নদীর জলের সঙ্গে ভেসে ভেসে প্রবাহিত হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি না ভাসমান প্রক্রিয়ায় বহন। 2 নম্বর হচ্ছে কি লম্ফদান প্রক্রিয়ায় বহন। এই লম্ফদান প্রক্রিয়ার বহনটা কীরকম না তুলনামূলকভাবে যে বড় কণাগুলো সেগুলো কি হয় নদীর জলের সঙ্গে তাহলে সব সময় কিন্তু ভেসে ভেসে যায় না, সেগুলো কিছুটা ভেসে যাওয়ার পর এখান থেকে ভেসে যাওয়ার পর এখানে এসে আবার নদীর তলদেশের বা নদীর উপত্যকার তলদেশের সঙ্গে পতিত হবে বা তলদেশে পতিত হবে, হওয়ার পর আবার কি হবে না আবার একটু তাহলে নদীর জলের স্রোতে আবার ভেসে উঠে আবার কিছুটা এসে তাহলে আবার নদীর উপত্যকার তলদেশে তাহলে পতিত হবে, আবার কিছুটা ভেসে আবার নদীর উপত্যকার তলদেশে পতিত হবে। এই যে তাহলে পদার্থগুলো তাহলে কিছুটা ভেসে যাচ্ছে আবার নিচে পড়ছে, আবার কিছুটা ভেসে যাচ্ছে কিছুটা ভেসে যাচ্ছে, তাহলে এটা কি কি দেখো লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে কি না লম্ফদান প্রক্রিয়ায় বহন। এবার হলো কি 4 নম্বর যেটা সেটা হচ্ছে দ্রবণজনিত বহন বা দ্রবণ প্রক্রিয়ায় বহন। সেই দ্রবণ প্রক্রিয়ায় বহন শুনেই বুঝতে পারছো যে পদার্থ দ্রবীভূত হয়ে বাহিত হয়, মানে ওই দ্রবণ প্রক্রিয়ায় যে ক্ষয় হচ্ছিল তাহলে সেগুলো কি কি এক হচ্ছে লবণ ও ক্যালসিয়াম কার্বন যে পদার্থগুলো সেগুলো নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে গেছে, হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় বহন। একদম সহজ ব্যাপার। আচ্ছা, এই বহন কাজের সঙ্গে আরেকটা বিষয় জড়িয়ে আছে, সেটা কি না ষষ্ঠ ঘাতের সূত্র। ষষ্ঠ ঘাতের সূত্র কি না ষষ্ঠ ঘাতের সূত্র হচ্ছে নদীর গতিবেগের সঙ্গে তাহলে নদীর বহন কাজের তাহলে সম্পর্ক জড়িয়ে আছে। সেটা কীরকম না নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে নদীর বহন কাজ তাহলে কি হবে 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পায়। মানে নদীর গতিবেগ যদি 2 গুণ বৃদ্ধি পায় তাহলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বা 2⁶ গুণ বৃদ্ধি পায়। এটাকেই বলা হয় কি না ষষ্ঠ ঘাতের সূত্র। এর প্রবর্তককে না হপকিন্স বা H.W. হপকিন্স। এবারে হচ্ছে কি না কিউ সেক আর কিউ মেক তোমাদের এটা এক নম্বর করে 2 নম্বরের একসঙ্গে দিয়ে দেয়, আর ষষ্ঠ ঘাতের সূত্র তো 2 নম্বরের কোশ্চেন আসে। কিউ সেক কি না এই জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউ সেক ও কিউ মেক। তাহলে কিউ সেক আর কিউ মেক দুটোর এর সঙ্গে তোমাদের তাহলে ফুল ফর্মটা লিখতে হবে। মানে কিউ মেক মানে কি না কিউবিক মিটার পার সেকেন্ড, আর কিউ সেক কি কিউবিক ফুট পার সেকেন্ড। এই হলো কিউ সেক ও কিউ। তাহলে এরপর কি এরপর হচ্ছে সঞ্চয় কাজ। তাহলে নদী যখন
উচ্চগতি ছাড়িয়ে মধ্যগতিতে প্রবেশ করছে তাহলে বা সময় প্রবাহে প্রবেশ করছে, তখন নদীর গতিবেগ কমে যাওয়ার কারণে নদী তাহলে যে বড় বড় নুড়ি কাঁকর এই যে কণাগুলো এগুলোকে আর বহন করতে পারছে না। তখন নদী পর্বতের পাদদেশে বা সময় প্রবাহের শুরুতে তাহলে ওই বড় বড় নুড়ি কাঁকর এগুলো তাহলে সঞ্চয় করে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো বা বালু কণাগুলো ওগুলো কি হয় না, ওগুলো আরও কিছু দূর এগিয়ে গিয়ে তাহলে বদ্বীপ প্রবাহ বা নদীর নিম্ন গতিতে তাহলে সঞ্চিত হয়। এই হচ্ছে নদীর সঞ্চয় কাজ। এবার কি না, এবার বলবো যে নদীর বিভিন্ন গতি। তাহলে নদীর প্রধানত তিনটে গতি। তাহলে আমরা জানি যে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, তারপর সমভূমি বা প্রবাহ বা মধ্যগতি, এবং বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি। ঠিক আছে, তাহলে উচ্চ গতিতে নদী কি হয় না, উচ্চ গতিতে নদী তাহলে নদীর ঢাল বেশি হওয়ার কারণে নদী প্রবল গতিতে বাহিত হয়, এবং মধ্যগতিতে বা সময় প্রবাহে নদীর ঢাল তুলনামূলকভাবে কমে যায়, ফলে নদীর গতি আরও কমে যায়, এবং সময় প্রবাহে বদ্বীপ প্রবাহে এসে তাহলে বা নিম্ন গতিতে এসে নদীর তাহলে প্রবাহ আরও ধীর হয়ে যায়, ফলে নদী ওখানে সঞ্চয় কাজ করে থাকে। এবারে যে সমস্ত নদীতে এই তিনটি গতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয় সেই সমস্ত নদীকে বলা হয় কি না আদর্শ নদী। এটা তোমাদের গত ক্লাসে করিয়েছি। তাহলে সমস্ত নদীতে কিন্তু এই তিনটে প্রবাহ তাহলে স্পষ্টভাবে প্রবাহিত হয় না। তাহলে বেশ কিছু নদীতে তাহলে এই প্রবাহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাহলে এই নদীগুলিকে বলা হয় কি আদর্শ নদী, যেমন আমাদের গঙ্গা একটি আদর্শ নদী। এরপর হচ্ছে কি না নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। তাহলে এই যে কোশ্চেনটা, এটা তাহলে বিভিন্নভাবে আসতে পারে। সেটা কি রকম না, উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে শুনে রাখবে। আর একটা কীভাবে আসতে পারে না, উচ্চ গতিতে তাহলে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এবং কি বলেছে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, কি কাজ কিন্তু বলেনি। আর উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি আমরা জানি, ক্ষয় কাজ। বহন কার্যের ফলে তো আর কোনো ভূমিরূপ গঠিত হয় না, ক্ষয় কাজের ফলে ভূমিরূপ গঠিত হয়। তাহলে তখনই আমাদের বুঝে নিতে হবে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলেছে মানেই তাহলে ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করতে হবে। ঠিক আছে, আর একটা দিতে পারে যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তখন তোমাদের বলতে হবে যে নদী প্রধানত উচ্চ গতিতে তাহলে ক্ষয় কাজ করে থাকে, এবং এই ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করলাম। এটাই। তাহলে উচ্চ গতিতে কি হয় না নদীর ঢাল বেশি, ফলে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বা নদীর জল প্রবল বেগে বাহিত হয়, এবং উচ্চ গতিতে নদীতে তাহলে ক্ষয়ীভূত পদার্থের পরিমাণ বেশি, ফলে নদীর কি হয় না অবকর্ষ পদ্ধতিতে তাহলে নদী উপত্যকাকে ক্ষয় করে থাকে। তাহলে এই অবকর্ষ পদ্ধতিতে ক্ষয় করার ফলে কি হয়, নদী উপত্যকার নিম্ন ভাগ তাহলে ক্ষয়িত হয়, হয়ে তাহলে নদীতে কি করে না নদীকে আই আকৃতির ন্যায় ভূমিরূপ গঠন করে। তাহলে এটাকেই আমরা বলে থাকি কি না, এটাকে আমরা বলে থাকি না আই আকৃতির উপত্যকা। ঠিক আছে, তাহলে এই দেখো এই আকৃতিটা কি হলো না আই আকৃতি। তাহলে এইখান থেকে এই যে ভূমিরূপটা গঠিত হলো এটা হচ্ছে তাহলে আই আকৃতির উপত্যকা। দেখো এখান থেকে এই অংশটা আই আকৃতির মতোই। ঠিক আছে, এবার এটাকে মুছে দাও, দিলাম। এটা হচ্ছে কি আই আকৃতির উপত্যকা। তাহলে যেমন তাহলে এটাকে আই আকৃতির উপত্যকা বা কি বলা হয় গিরিখাত, তাই না। তাহলে যেমন এই গিরিখাতের উদাহরণ কি না নেপালের কালীগণ্ডকী নদীর ওপর কালীগণ্ডকী গিরিখাত একটা গিরিখাতের উদাহরণ। এরপরে
নদীর ক্ষয়ের পরবর্তী পর্যায়ে ঠিক এর পরে কি হয় না এই আই আকৃতির উপত্যকা ধীরে ধীরে কি হয় না আবহবিকার বা নদীর জলের প্রবাহে এই আই আকৃতির উপত্যকায় কি হয় না উপত্যকার পার্শ্বক্ষয় হয়ে থাকে। তাহলে আই আকৃতির উপত্যকাটা কীরকম হয়েছিল, নদীর নিম্নক্ষয়টা প্রধানত বেশি ছিল, সেই কারণে নদী আই আকৃতির হয়েছিল। এবারে এর পরবর্তী পর্যায়ে আবহবিকারের কারণে বা নদীর তাহলে পার্শ্বক্ষয়ের কারণে এই নদীর তাহলে আকৃতি কীরকম হয় না ভি আকৃতির ন্যায় হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ধীরে ধীরে এইভাবে ক্ষয়িত হয়ে এইভাবে ক্রমে ক্রমে ক্ষয়িত হয়ে নদী কি হয় না এরকমভাবে ভি আকৃতির হয়ে থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে কি না এটাকে বলা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, একদম সহজ বিষয়, জটিলভাবে নেবে না। ওই আই আকৃতির উপত্যকাটাই যখন পার্শ্বক্ষয় ফলে ও আবহবিকারের ফলে এই অংশগুলো পাশের অংশগুলো যখন ক্ষয়িত হয় সেগুলোই হয়ে যাচ্ছে, সেই উপত্যকাটাই হয়ে যাচ্ছে কি না ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, আচ্ছা এর ফলে তাহলে আই আকৃতির উপত্যকাতে কোন কাজটা বেশি প্রাধান্য পায় বলো তো? আই আকৃতির উপত্যকা গঠিত হয় প্রধানত নিম্নক্ষয়ের ফলে, আর ভি আকৃতির উপত্যকাটা ওই নিম্নক্ষয় হওয়ার পর পরবর্তী পর্যায়ে যখন পার্শ্বক্ষয় হয়ে থাকে বা এই নদীর উপত্যকার পাড়গুলো এই উপত্যকাটা যখন ক্ষয়িত হয়ে থাকে তখন হয়ে যায় ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, এরপরেই হচ্ছে কি এরপরে যেটা হচ্ছে যে ভূমিরূপটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি না ক্যানিয়ন। ক্যানিয়ন কি না উচ্চ শুষ্ক অঞ্চলে, ঠিক আছে, এই শুষ্ক অঞ্চলে গিরিখাতগুলোকে বলা হয় কি না ক্যানিয়ন। সেটা কি রকম না শুষ্ক অঞ্চলে তাহলে নদী চিরপ্রবাহী, কিন্তু উচ্চ শুষ্ক অঞ্চলে তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে নদীর জলের প্রবাহ কম, ফলে নদী তাহলে প্রধানত নিম্নক্ষয় করে থাকে, পার্শ্বক্ষয় আর নদী সেভাবে করতে পারে না, ফলে নদী ওই আই আকৃতির উপত্যকা বা গিরিখাতের মতো দেখতে হয়। তাহলে ওটাকেই তাহলে ওই গিরিখাতকেই তাহলে শুষ্ক অঞ্চলে বলা হয়ে থাকে ক্যানিয়ন। একদম সহজভাবে বুঝে নেবে বিষয়গুলো। ঠিক আছে, এরপরেই আসছি তাহলে কি না র্যাপিড বা খরস্রোত। এগুলোকে সহজভাবে নেবে, জটিলভাবে শুধু মুখস্থ করে নিলে কিন্তু এগুলো মাথায় থাকবে না। একদম সহজভাবে নেবে, দেখবে মাথায় থেকে যাবে, তারপর তুমি ভাষাগুলো মুখস্থ করে তারপর তুমি তোমার এই লিখতে শুরু করো বা তুমি মনে রাখো, কিন্তু প্রথমে সহজভাবে বুঝে নাও, একদম জটিলভাবে নেবে না। র্যাপিড কি বা খরস্রোত কি? তাহলে র্যাপিড হচ্ছে যখন নদীর উপত্যকাতে তাহলে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অবস্থান করে। ঠিক আছে, পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর অবস্থান করার কারণে তাহলে নদী কি করে না কঠিন শিলাস্তরকে তাহলে কম ক্ষয় করে এবং কোমল শিলাস্তরকে কি করে না বেশি পরিমাণে ক্ষয় করে। ঠিক আছে, তাহলে কঠিন শিলাস্তরকে সেভাবে ক্ষয় করতে পারছে না, কিন্তু কোমল শিলাস্তরকে বেশি ক্ষয় করার কারণে তাহলে নদী কি হয় না এইভাবে ক্রমে ক্রমে উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়। এটাকেই বলা হচ্ছে কি না খরস্রোত বা র্যাপিডস। ঠিক আছে, নদী পর্যায়ক্রমে এভাবে প্রবাহিত হয়, এগুলোকেই বলা হচ্ছে কি না খরস্রোত বা র্যাপিড। একদম সহজ বিষয়। এবারে এই খরস্রোত বা র্যাপিডের পরবর্তী পর্যায়ে কি আসছে না খরস্রোত বা র্যাপিডের পরবর্তী পর্যায়ে আসছে কি না জলপ্রপাত। জলপ্রপাত কি? তাহলে সোজা কথায় জলপ্রপাতটা হচ্ছে কি না নদীতে যদি অসম ঢালের সৃষ্টি হয় তখন নদী কি হয় হঠাৎ করে উঁচু থেকে নিচুতে
লাফিয়ে পড়ে, তাহলে সেটাকেই আমরা বলে থাকি কি না জলপ্রপাত। তাহলে এভাবে এখানেও অনুভূমিকভাবে যদি কঠিন ও কোমল শিলাস্তর অবস্থান করে, তাহলে নদী কঠিন শিলাস্তর থেকে এসে কোমল শিলাস্তরে দিনের পর দিন তাহলে ক্ষয় করার পর কি হয় না কোমল শিলাস্তর হয়ে ধীরে ধীরে ক্ষয়িত হয়ে ভেতরের দিকে প্রবেশ করে এবং নদী তখন কঠিন শিলাস্তর থেকে একদম নিচে লাফিয়ে এখানে পড়ে। ঠিক আছে, নদীর জল লাফিয়ে একদম উঁচু থেকে এখানে পড়ে, নিচে পড়ে। তাহলে এই যে নদী তাহলে উঁচু থেকে নিচে তাহলে হঠাৎ করে লাফিয়ে পড়ছে, এটাকেই আমরা বলে থাকি কি, এটাকেই বলে থাকি জলপ্রপাত। ঠিক আছে, তাহলে নদীতে এই কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অবস্থানের ফলে এই র্যাপিড ও জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। তারপর আসছে কি, তারপর আসছে যেটা, সেটা হচ্ছে প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। এটাও জলপ্রপাতের সঙ্গে জড়িত। তাহলে প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল কি না, এই জলপ্রপাতের জল যখন উঁচু থেকে নিচুতে হঠাৎ করে লাফিয়ে পড়ছে, তখন এখানে যেখান পড়ছে সেখানে দীর্ঘদিন ধরে পড়ার ফলে তাহলে নদীর এই অংশে একটা গর্তের সৃষ্টি করছে। ঠিক আছে, এই যে গর্তটা, একেই আমরা বলবো কি না প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। ঠিক আছে, একদম সহজ বিষয়, জটিলভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমে বুঝে নাও, তারপরে বইয়ের ভাষা মুখস্থ করবে। আচ্ছা, এরপর হচ্ছে কি না, এরপর হচ্ছে মন্থকূপ বা পট হোল। তাহলে মন্থকূপ বা পট হোল কি না, নদী প্রবাহিত হওয়ার সময় তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় কি করে, তলদেশ ক্ষয় করে এবং এই তলদেশে তাহলে নরম শিলা স্তর গঠিত যে অঞ্চলগুলো, সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় নদী ক্ষয় করে। ক্ষয় করার ফলে এবার নদীর প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় তাহলে ওই ক্ষয়িত অংশে কি হয়, আর নদীর সঙ্গে যে বাহিত নুড়ি পাথর এগুলো কি হয় না, ওই ক্ষয়িত অংশে যদি প্রবেশ করে, তখন নদীর জলের প্রবাহের সঙ্গে ওই ক্ষয়িত পদার্থগুলো ওই তাহলে যে নিচু অংশটার ভেতরে ঢুকে আরও ঘুরতে থাকে। ফলে ওই যে নরম শিলাটা কিছুটা ক্ষয়ে গেছিল, ওটা কি হয় না ওই ক্ষয়িত পদার্থগুলো ওর ভেতরে ঢুকে যখন আবার ঘূর্ণনের সৃষ্টি করে, তখন ওই গর্তটা আরও বড় আকৃতি ধারণ করে, ছোট থেকে আরও বড় আকৃতি ধারণ করে। ওটাকেই বলা হয় কি মন্থকূপ বা পট হোল। ঠিক আছে, এরপরে আসছে কি না শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা কি না, নদী উচ্চ গতিতে যখন প্রবাহিত হয়, তখন নদীর প্রবাহপথে যদি কোনো শৈলশিরা অবস্থান করে বা উঁচু ভূমি অবস্থান করে, তখন নদী কি করে না ওই শৈলশিরাকে এড়িয়ে তাহলে নদী প্রবাহিত হয়। ফলে আমাদের দেখে স্বাভাবিকভাবে কি মনে হয় না, নদী যেন ওই শৈলশিরার তাহলে কাছে এসে আটকে গেছে। ঠিক আছে, বা আবদ্ধ হয়ে গেছে। তাহলে এটাকেই বলা হচ্ছে কি না শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। বোঝা গেছে? তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি নিয়ে আজকের আলোচনা করা হলো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত এবং পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আনছি। পরবর্তী ক্লাসে তাহলে মধ্য ও নিম্ন গতিতে তাহলে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো।